দর্শক স্বাগত নিউজ 24 এর নিয়মিত আয়োজন বাংলাদেশ লাইভে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপ। হঠাৎ করেই তীব্র পানির সংকট দেখা দিয়েছে সাভারের বাকুরতা এলাকার প্রায় 20টি গ্রামে। পানির স্তর নিচে নেমে যাওয়ায় পানি পাওয়া যাচ্ছে না নলকূপে। এই অবস্থায় চরম দুর্ভোগে পড়েছেন এই এলাকার মানুষ। বিস্তারিত জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, পানির এই সংকট কতদিন ধরে চলছে, কারণ হিসেবে এলাকার মানুষ কি বলছেন, আর সংকট সমাধানে প্রশাসন কি উদ্যোগ নিয়েছে? ধন্যবাদ হাসিব। আমি এই মুহূর্তে রয়েছি ভাকুরতা এলাকায়, যে এলাকায় আসলে গত কয়েকদিন ধরে এই পানির সমস্যায় দেখা দিয়েছে এবং আপনারা জানেন যে পানির কারণে আসলে এই এলাকার যে বিপর্যয় চলে গেছে। আপনাদের কিন্তু দেখাচ্ছি কৃষকরা তারা আসলে পানির কারণে এই এলাকায় যে পানি পায় না বলে তারা আসলে কৃষকরা এখন আর সেচের ব্যবস্থা করতে পারে না, যার ফলে কৃষকরা এখন তারা বিকল্প কোনো ব্যবস্থা না পাওয়ার কারণে তারা খুব হতাশায় রয়েছে। আপনারা জানেন যে এই এলাকায় যে পানিগুলি রয়েছে এবং পানি ওয়াসার প্রায় 45টি মেশিন তারা এই স্থাপন করার কারণে প্রায় গোটা এলাকায় এখন পানির সংকট দেখা দিয়েছে, যার ফলে এই এলাকার যে মানুষগুলি রয়েছে তারা বিক্ষুব্ধ হয়ে পড়েছে এবং ওয়াসার সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি। তারা এই বিষয়ে আমাদের সঙ্গে কোনো কথা বলতে এখন পর্যন্ত রাজি হয়নি। তারা বারবার এবং আমরা টেলিফোনে আমাদেরকে বলেছেন যে আমরা এই বিষয়টি শুনেছি এবং কিভাবে নিরসন করা যায় সেই সব বিষয় নিয়ে তারা কথা বলবে বলে আমাদেরকে জানিয়েছে। এই গ্রামের যারা এলাকাবাসী রয়েছে তারা আসলে বেশ এই যখন পানির সংকট যখন শুরু হয়ে যায় তখন কিন্তু সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে বেশ কয়েকবার অভিযোগ করার পরেও কিন্তু এখন পর্যন্ত কোনো অভিযোগ তারা আমলে নেয়নি। বিষয়টি তারা দেখবে বলে জানিয়েছেন। তবে এখনও এই এলাকার যে পানির সংকটে দেখা দিয়েছে, পানির ফলে আসলে এই এলাকার যে টিউবওয়েলগুলি আছে, নলকূপগুলো রয়েছে, সেগুলো আর পানি এখন আসে না, যার ফলে এই এলাকার এখন পরিবেশ এখন অনেকটাই অন্যরকম হয়ে আছে, যার ফলে পানির সংকটের কারণে এখন এইখানে যারা বাসাবাড়িতে রয়েছে তারা আর এখন এদিকে থাকতে চায় না। আর ফলেই এই এলাকার যারা মানুষগুলি রয়েছে তারা আগের মতো এখন কাজও করতে চায় না এবং পানির সংকটে মূলত ভুগছে এবং তারা বলছে যে দ্রুত আমাদের এলাকায় পানি স্থাপন করা হোক এবং নিয়মিত পানি ওয়াসা যেন আমাদের রাজধানী থেকে আমাদের এলাকায় যেন পানি থাকে সেই ধরনের দাবি তারা জানিয়েছে। এই ছিল সর্বশেষ টিপু আমার কাছে। নাজমুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সহকর্মী নাজমুল হুদা যুক্ত ছিলেন সাভার থেকে। দীর্ঘদিন পর ডাকসু নির্বাচন হওয়ায় আশার আলো দেখেছিল বাকি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা। ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার পর নড়ে চড়ে বসেছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়। ডাকসু নির্বাচনের লক্ষ্যে শুরু হয়েছিল ছাত্র সংগঠনগুলোর তৎপরতাও। কিন্তু এখন শিক্ষার্থীরা প্রশাসনের বিরুদ্ধে কালক্ষেপণের অভিযোগ তুলছেন। কিন্তু কেন, সেই প্রশ্নের উত্তর জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। আশা করছি শুনতে পাচ্ছেন। ডাকসু নির্বাচনের যে উদ্যোগ প্রশাসন নিয়েছিল তা হতে দেরি হচ্ছে কেন, কি বলছেন শিক্ষার্থীরা, আর প্রশাসনের জবাব কি ক্ষেত্রে? ধন্যবাদ আসিফ। আমরা আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। আপনি জানেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ যে নির্বাচনটি সেটি সর্বশেষ হয়েছিল 1989 সালে। এরপরে দীর্ঘ 29 বছর কিন্তু ডাকসু নির্বাচন নেই। বাম ছাত্র সংগঠনগুলি দীর্ঘদিন ধরে এই দাবিটি জানিয়ে তারা কিন্তু আন্দোলন বিভিন্ন কর্মসূচি দিয়ে পালন করে আসছে। তারপরে যখন ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা হয় এরপরে কিন্তু ডাকসু নির্বাচন হওয়ার একটা আশা দেখা দিয়েছিল এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি কমিটি করে তারা বিভিন্ন ছাত্র সংগঠনগুলোর সঙ্গে এ নিয়ে সংলাপ করেছে। আমরা দেখেছি সেই সংলাপগুলি কিন্তু ইতিমধ্যে বিভিন্ন ছাত্র সংগঠনের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যিনি প্রক্টর আছেন তার যে সংলাপ, সেখান থেকে বেরিয়ে কিন্তু শিক্ষার্থীরা বারবারই বলেছেন যে তারা যদি এই উদ্যোগটি নেন নির্বাচনের ডাকসু, তাহলে ছাত্র সংগঠনগুলি সহযোগিতা করবেন। কিন্তু এখন শিক্ষার্থীরা যেটি বলছেন সেটি হলো যে এই যে সংলাপের নামে বিশ্ববিদ্যালয় প্রশাসন মূলত সময় ক্ষেপণ করছে। আমরা একটু কথা বলতে চাই, আমাদের সঙ্গে এখানে আজকে যুক্ত আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্র সংগঠন করেন, বাম ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ তারা আছেন। আমরা একটু শুরুতে যেতে চাই সেই বাংলাদেশ ছাত্র ইউনিয়নের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যিনি সভাপতি শাকিলার কাছে, তার কাছ থেকে একটু জানতে চাই। আমরা তো জানি যে ডাকসু নির্বাচনের জন্য সংলাপ শুরু হয়েছে, এখন আপনারা বলছেন যে প্রশাসন কালক্ষেপণ করছে, এটি কেন মনে হচ্ছে আপনাদের কাছে? আমরা আসলে মনে করছি এরকম না, প্রশাসন আসলেই কালক্ষেপণ করছেন।
কারণ প্রশাসন অনেক দিন আগে সংলাপ শুরু করেছেন এবং ওনারা মানে মাঝখানে অনেক দিন দেখা যাচ্ছে যে একটা সংগঠনের সাথে সংলাপ হওয়ার পরে মাঝখানে 10 দিন বা হচ্ছে 1 সপ্তাহ ওনারা গ্যাপ দিয়ে আরেকটা সংগঠনের সাথে বসছেন। তো আমাদের কাছে মনে হয়েছে যে প্রশাসন এটা ইচ্ছাকৃতভাবে কালক্ষেপণ করছিলেন একটা বিষয়, কারণ সবগুলো সংগঠনের সাথে আলাপ করার ক্ষেত্রে আমরা মনে করি যে একই দিনে সব সংগঠনকে মানে বসার জন্য প্রশাসনিকভাবে দাওয়াত দিয়ে সব সংগঠনের বক্তব্য জমা নিতে পারতেন এবং তার প্রেক্ষিতে তারা কি সিদ্ধান্ত জানাবেন তার জন্য আরেকটা দিন ধার্য করলেই ওনারা পারতেন। সেটা না করে ওনারা মাস 2-3 ধরে এই যে মানে সাক্ষাৎকারের নামে এটা এক প্রকার কালক্ষেপণই। কারণ আমরা দেখা যাচ্ছে ছাত্র ইউনিয়ন থেকে আমরা এটা দাবি দিলাম, ওনারা তো তাৎক্ষণিকভাবে কোনো প্রকার সিদ্ধান্ত জানাতে পারছেন না। তাহলে সিদ্ধান্ত জানানোর জন্য যদি আরও 3 মাস সময় নেন তাহলে আলটিমেটলি আরও নির্বাচন আরও পিছিয়ে যাচ্ছে। আমি যদি একটু জানতে চাই আপনার কাছে, আপনারা যখন বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বৈঠকে বসেন, ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে আপনারা কি কি দাবি দিয়েছিলেন আর বিশ্ববিদ্যালয় প্রশাসন আপনাদেরকে কি আশ্বাস দিল? ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে আমাদের দাবিগুলো যেগুলো ছিল সেগুলো হচ্ছে প্রথমত ক্যাম্পাসে সহাবস্থান নিশ্চিত করা সব রাজনৈতিক সংগঠনের, এখানে ছাত্রদের গণতান্ত্রিক স্বাধীনতা যেন হরণ করা না হয়, রাজনৈতিক স্বাধীনতা যেন থাকে। বিশেষ করে ছাত্রদের আবাসিক হলগুলোতে যে পরিমাণ দখলদারিত্ব আছে এই দখলদারিত্ব যেন প্রশাসনের উদ্যোগে একদম শেষ করে দেওয়া হয়, দখলদারিত্বের কোনো জায়গা যেন না থাকে। ডাইনিং ক্যান্টিনে খাবারের মান যেন বৃদ্ধি করা হয়, লাইব্রেরি যেন 24 ঘন্টা খোলা রাখা হয়। তারপরে ছাত্রী হলে সান্ধ্য আইনের নামে এখানকার কর্মচারীরা যে পরিমাণ অপ্রীতিকর প্রশ্নগুলো করেন এবং এটাকে এক প্রকার বলা যায় যে মেয়েদেরকে প্ল্যানফুলি এভাবে অপমানিত করা, এই জায়গাগুলো যেন প্রশাসন মুক্ত করে ক্যাম্পাসে একদম গণতান্ত্রিক এবং সাংস্কৃতিক চর্চার জায়গাটা যেন উন্মুক্ত করেন, এই দাবিগুলো ছিল। তো ওনাদের বক্তব্য এরকম ছিল যে ঠিক আছে আপনারা দাবিগুলো দিলেন, আমরা ভেবে দেখব, এরকম বক্তব্য ছিল। মানে কোনো আশ্বাস তারা দেননি। আসিফ, আমরা আরও একটু কথা বলতে চাই। ছাত্র ফেডারেশন মিলন সম্ভবত আমরা তার কাছ থেকে ছাত্র ফেডারেশনের নেতা, তার কাছ থেকে একটু জানতে চাই, আপনারাও তো বৈঠক করেছেন, সেখানে আপনারা কি কি প্রস্তাব রেখেছিলেন আর আপনারা কেন সন্দেহ প্রকাশ করছেন? এখনও তো সংলাপের ফলাফল জানানো হয়নি প্রশাসনের পক্ষ থেকে। ধন্যবাদ। প্রথমেই বলে নিই আমরা কেন সন্দেহ করছি। আপনারা জানেন ডাকসু নির্বাচন ইতিমধ্যে হয়ে গেছে। তো ডাকসু নির্বাচন যখন হবে ভাব, এরকম সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আমরা যারা বাম ছাত্র সংগঠন আছি আমরা সবাই মিলে এবং সাধারণ শিক্ষার্থীদের মিলে একটা ডাকসুর জন্য আমরা একটা আন্দোলনের প্রস্তুতি নিচ্ছিলাম। তো হয়তো তারা মনে করতেছে যে এখন এই মুহূর্তে ডাকসু নিয়ে যদি ছাত্ররা আবার উত্তপ্ত করে ক্যাম্পাসকে, তো এই একটা ভয় থেকেই তারা আমার মনে হচ্ছে যে একটা সংলাপের মূলা ঝুলানোর একটা কায়দা করেছে যাতে করে আন্দোলনটাকে থামানো যায় এবং রাষ্ট্র নিয়ে যে সাধারণ শিক্ষার্থীর মধ্যে একটা তৎপরতা শুরু হয়েছে সেটা যাতে বন্ধ করা যায়। তো আমরা যে সংলাপে গিয়েছিলাম এবং সংলাপে তারা আমাদের সঙ্গে বসছে এবং তারা সংলাপে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলাম। তো সংলাপে আমরা যে বিষয়টা গুরুত্বর সাথে আমরা বলেছি যে রাকসুর যে নির্বাচন এবং রাকসুর যে প্রতিনিধিত্ব করবে, এখানে আমরা জানি যে বাংলাদেশ রাকসু নির্বাচনে ভিপি এবং ভিপির যে সভাপতি, ভিপির আগে প্রথম পদটা সভাপতি পদে ভিসি হচ্ছেন তার ক্ষমতা বলে সভাপতি। তো আমরা বাংলাদেশ ছাত্র ফেডারেশন থেকে মনে করি যে একজন বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ কর্তা হচ্ছে ভিসি, সে মানে কেমন করে রাকসুরও সভাপতি হতে পারে। তো আমরা মনে করি যে এখানে রাকসুর যে সভাপতি, এখানে ছাত্রদের পক্ষ থেকেই নিয়ে আসা হোক, ছাত্রদের প্রতিনিধি রাকসুর সভাপতিত্ব করুক। কারণ ব্যাপারটা হচ্ছে এরকম যে রাকসু তো হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের দাবি দেওয়ার একটা মঞ্চ। তো এখানে যে দাবিটা পেশ করা হবে এটা আবার ভিসির কাছে পেশ করা হবে। তো ব্যাপারটা এরকম না যে সভাপতি যার কাছেই মানে সে নিজেই সভাপতি নিজের কাছে পেশ করতেছে, ব্যাপারটা যায় না আর কি। তো আমরা আবার একটা বিষয় বলেছি যে এখানে সহাবস্থান নিশ্চিত করতে হবে। আপনারা জানেন যে বিশ্ববিদ্যালয়ে মানে সকল ছাত্র সংগঠনের যে নেতাকর্মীরা আছে বা বিভিন্ন শিক্ষার্থী যারা আছে তারা এখনও মানে সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এবং হলে তাদের মানে সে আবাসন সব ছাত্র সংগঠনই তো একই প্রস্তাব দিয়েছেন, কিন্তু আপনাদের কেন মনে হচ্ছে যে রাকসু নির্বাচনটা নিয়ে প্রশাসন কালক্ষেপণ করছে? আচ্ছা, রাকসু নির্বাচন নিয়ে কালক্ষেপণ করছে আমার মনে হচ্ছে প্রশাসন এক্ষেত্রে রাকসু নির্বাচনের ক্ষেত্রে আন্তরিক না, তারা ক্রমে এটাকে দীর্ঘায়িত করতেছে যাতে রাকসু নির্বাচনটা কোনো রকমভাবে মানে পর্যায়ক্রমে পিছানো যায় এবং রাকসু নির্বাচনটা মানে দেওয়া থেকে বন্ধ করা যায় আর কি। ধন্যবাদ আপনাকে। আসিফ, আপনি শুনছিলেন যে ছাত্র ফেডারেশন, ছাত্র ইউনিয়ন তারা বিভিন্ন দাবি দেওয়া দিয়েছে যেগুলি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনও তেমন আসেনি। আমরা একটু কথা বলতে চাই, আমাদের সঙ্গে আছেন রাকসুর নির্বাচন আন্দোলন মঞ্চের সমন্বয়কারী আব্দুল মজিদ অন্তর। তার কাছ থেকে একটু জানতে চাই যে সংলাপকে আপনিও তো অংশ নিয়েছিলেন, সেই সংলাপের পরিস্থিতি কি অবস্থায় আছে আর এখন পর্যন্ত আপনারা কেন আশ্বস্ত হতে পারছেন না? ধন্যবাদ। আমরা 2 বছর ধরে জোরদারভাবে আন্দোলন করে আসছি রাকসুটার নির্বাচনের জন্য।
তো অবশেষে যখন রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন উদ্যোগ গ্রহণ করলেন এবং সংলাপের আয়োজন করলেন, আমরা এটাকে সাধুবাদ জানিয়েছিলাম, স্বাগত জানিয়েছিলাম এবং আনুষ্ঠানিকভাবে তাদেরকে ধন্যবাদও জ্ঞাপন করেছিলাম। তো তার পরবর্তীতে মানে সংলাপ নিয়ে তারা যেটা শুরু করেছে যে প্রত্যেক সংগঠনকে 10 দিন পর, 15 দিন পর, 1 সপ্তাহ পর এইভাবে ডাকতেছে এবং তাদের কাছে প্রস্তাবগুলো নিচ্ছে যে আপনাদের দাবি কি সেটা শুনতেছে। তো এইরকম দাবিগুলো শুনতে শুনতে মানে দীর্ঘদিন হয়ে গেল, এখনো সংলাপ তারা শেষ করতে পারেনি। তো যদি সত্যিকার অর্থে দাবিগুলো তারা নিত তাহলে হয় সব সংগঠনগুলোর কাছ থেকে দাবি আনুষ্ঠানিকভাবে একদিনে নিতে পারতো। সংলাপ যদি করতো এটা 1 সপ্তাহের বিষয়, 1 সপ্তাহের ভিতর সমস্ত সংগঠনগুলোর সাথে বসে তারা সিদ্ধান্ত নিতে পারতো, কিন্তু এই ধরনের কোনো উদ্যোগ আমরা দেখিনি। আমরা তাই একদিকে সংলাপ চলছে, আমরা বিভিন্ন কর্মসূচি পালন করতেছি ডাকসু নির্বাচন কেন্দ্রিক, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এই কর্মসূচিগুলোকে অনুৎসাহিত করা হচ্ছে, বাধাগ্রস্ত করা হচ্ছে। গতকাল আমাদের একটা কর্মসূচি ছিল কেমন বিশ্ববিদ্যালয় চাই, যেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষকগণ অংশগ্রহণ করার কথা ছিল, কিন্তু এই বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটা অনুমোদন দেয়নি। অনুমোদন না দেওয়ার কারণ হিসেবে তারা যেটা দেখিয়েছে যে তারা নির্বাচনের সংলাপ চালিয়ে যাচ্ছে, এর বাইরে অন্য কোনো কর্মসূচি পালন করা যাবে না। তার মানে আমাদের সন্দেহটা আরও বেড়ে যাচ্ছে যে রাকসু নিয়ে যে আমরা আন্দোলন করব বা বিভিন্ন কর্মসূচি পালন করব, শিক্ষার্থীদেরকে উৎসাহিত করব, কিন্তু এই কাজগুলোতে প্রশাসনের পক্ষ থেকে বাধাগ্রস্ত করা হচ্ছে যে আমরা নির্বাচনের আয়োজন করছি, এর বাইরে যেন কোনো কর্মসূচি পালন করা না হয়। আমরা আন্দোলনে বিশ্বাসী যে আমরা আন্দোলনের মাধ্যমে এটা আদায় করে নেব। প্রশাসনের কাছ থেকে একটু যদি জানতে চাই, আমরা দেখেছি যে ডাকসু নির্বাচন ইতিমধ্যে হয়ে গেছে, সেখানে যারা নির্বাচিত হয়েছেন, তো ডাকসু নির্বাচনটি আপনার দৃষ্টিতে কেমন হয়েছে এবং সেটার ক্ষেত্রে আপনারা রাকসু নিয়ে কতটা আশাবাদী? ডাকসু নির্বাচন সারা বাংলাদেশের জনগণ দেখেছে যে প্রকাশ্য কারচুপির মাধ্যমে একটা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং যে ফলাফলটা হয়েছে পুরোটা একটা সাজানো নাটকের একটা ফলাফল। এবং নুরুকে যে ভিপি হিসেবে দেওয়া হয়েছে, আমরা যেটা মনে করি, আমরা বাড়ি থেকে পর্যবেক্ষণের মাধ্যমে যেটা মনে করি যে একটা ছাত্রলীগ পুরোটা কারচুপির মাধ্যমে নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে, এর বাইরে একটা সমস্ত দলগুলো একটা জোটবদ্ধভাবে একটা আন্দোলন গড়ে তোলার যখন জোর চেষ্টা চলছে, তখন নুরুকে ভিপি দিয়ে এই আন্দোলনটাকে স্থিমিত করার জন্য একটা ডিভাইড করার চেষ্টা করা হয়েছে যে নুরুকে ভিপি হিসেবে দিলে তাহলে হয়তো এই আন্দোলনকারীরা 2 ভাগে বিভক্ত হবে, বড় একটা আন্দোলন হবে না। সেই হিসেবে আমরা মনে করি যে এটা কোনো নির্বাচন, সঠিক নির্বাচন হয়নি, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের প্রশ্নই ওঠে না। যার কারণে আমরা পুনর্নির্বাচনের যে দাবি উঠছে, আমরা রাকসু আন্দোলন মঞ্চের পক্ষ থেকে সেই দাবির প্রতি সংহতি জানিয়েছি এবং যে আন্দোলন চলছে আমরা মনে করি যে এটা যৌক্তিক আন্দোলন এবং নতুন একটা নির্বাচন হওয়া দরকার। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছি যে ঢাকাতে যে নির্বাচনটা হয়েছে ওখান থেকে শিক্ষা নিয়ে, ওখানে যে ভুল ত্রুটি হয়েছে সেখান থেকে শিক্ষা নিয়ে এখানে একটা শান্তিপূর্ণ সুষ্ঠু পরিবেশের নির্বাচনটা এখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন দিবে, এটা আমাদের প্রত্যাশা ছিল। কিন্তু আদৌ তারা নির্বাচন দিবে কিনা এখানে আমাদের সন্দেহটা আরো বেড়ে যাচ্ছে যে রাকসু নিয়ে কোনো আলোচনা তারা করতে দিচ্ছে না, শিক্ষার্থীদেরকে দাবি নিয়ে তারা কথা বলতে দিচ্ছে না, কারো মত প্রকাশের সুযোগ তারা দিচ্ছে না, এখানে যে মুক্ত চর্চা হবে এই পরিবেশটা তারা দিচ্ছে না, সহ অবস্থানটা দিচ্ছে না, হলে ছাত্রলীগ এককভাবে যে নিয়ন্ত্রণ করে রাখছে এর বাইরে কথা বলার সুযোগটা দিচ্ছে না। বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন যে অনিয়ম করতেছে, তারা মনে করতেছে যে যদি কোনো আলোচনা অনুষ্ঠান বা বাইরে কোনো প্রোগ্রাম হয় তাহলে আমাদের এই সমস্তগুলো তারা ফাঁস করতে পারে, এই আশঙ্কা, এই ভয় থেকে তারা বাইরের সমস্ত। আপনাদের যে আগামীতে রাকসু আন্দোলন মঞ্চের পক্ষ থেকে আগামীতে আপনাদের কর্মসূচি কি থাকছে, যেখান থেকে আপনারা রাকসু নির্বাচনটি আদায় করে নিতে পারেন? আমরা প্রথমে যে আলোচনা সভাটা ডেকেছিলাম যে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য যেগুলো শিক্ষক আছে তাদেরকে নিয়ে আমরা আলোচনাটা করতে চেয়েছিলাম, কিন্তু সেই প্রোগ্রামটা তারা অনুমোদন দেয়নি। আমরা এখনও চেষ্টা করে যাচ্ছি সেই প্রোগ্রাম তারিখ পরিবর্তন করে হলেও করব এবং পরবর্তীতে সমস্ত ছাত্র সংগঠনগুলোকে নিয়ে যারা সত্যিকার অর্থে রাকসু চায় এবং সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে বড় প্ল্যাটফর্ম গঠনের মাধ্যমে বৃহত্তর আন্দোলনের দিকে আমরা যাব এবং আন্দোলনের মাধ্যমে এই নির্বাচনটা আমরা আদায় করে নেব। প্রশাসনের তালবাহানা আমরা মেনে নেব না। ধন্যবাদ আব্দুল মজিদ অন্তর আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আসিফ, আপনি শুনছিলেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে বাম ছাত্র সংগঠনগুলি আছে তারা দীর্ঘদিন থেকেই কিন্তু রাকসু নির্বাচনের দাবিতে রাজপথে আছেন, তারা বিভিন্ন সময় নানা রকম কর্মসূচি পালন করেছেন, কিন্তু এখন পর্যন্ত সংলাপ ছাড়া আর কোনো আশার আলো কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে দেখানো হয়নি। তো তারা মনে করছেন যে খুব শীঘ্রই তারা আন্দোলনের মাধ্যমে রাকসু নির্বাচন আদায় করে নিতে সক্ষম হবেন। আসিফ, এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাকসু নির্বাচন নিয়ে সর্বশেষ খবর আমার কাছে। কাজী শাহেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হবার জন্য। সহকর্মী কাজী শাহেদ যুক্ত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। বাংলাদেশ লাইভের সময় হলো একটা বিরতির, ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন নিউজ 24 এর নিয়মিত আয়োজন বাংলাদেশ লাইভ।
যশোর সদর উপজেলার সুলতানপুর এলাকায় দুটি স্কুলের জন্য নির্ধারিত খেলার মাঠ ছিল একটি, কিন্তু সেখানে এখন প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ করা হচ্ছে। ফলে খেলার জায়গা থেকে বঞ্চিত হচ্ছে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশো শিক্ষার্থী। বিস্তারিত জানাতে যশোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, আশা করছি শুনতে পাচ্ছেন। একটু জানতে চাই, এই ভবন নির্মাণ নিয়ে কি বলছেন স্থানীয়রা? ধন্যবাদ আপনাকে। আমি এখন দাঁড়িয়ে আছি যশোর সদর উপজেলার সুলতানপুর নূর ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে। এই মাঠে কিন্তু আরেকটি বিদ্যালয় রয়েছে, সেটি হলো প্রাথমিক বিদ্যালয়। আপনাকে যদি দেখাই, সেই প্রাথমিক বিদ্যালয়ের কিন্তু একটি ভবন তৈরি হচ্ছে। সেই ভবন তৈরি হচ্ছে কিন্তু খেলার মাঠে, যে মাঠে এই দুই স্কুলের প্রায় 500 শিক্ষার্থী কিন্তু খেলাধুলো করে এবং তাদের যে নিয়মিত যে স্কুলের যে কার্যক্রম সেটিও কিন্তু পরিচালনা করা হয়। তো আমি এ বিষয়ে এখন একটু কথা বলি এই স্কুলের শিক্ষার্থীদের সাথে। আপনাদের এইখানে কি সমস্যা হয়? আমাদের এখানে মাঠে যেহেতু ভবনটি নির্মাণ হচ্ছে, তার কারণে আমাদের খেলাধুলোর সমস্যা হচ্ছে, প্লাস সামনে আমাদের স্পোর্টস আছে, সেটার জন্য আমরা খুবই উৎসাহী, কিন্তু মাঠের সমস্যার কারণে সেটা করতে পারছি না। সো মাননীয় সরকারের কাছে আমাদের এটাই দাবি যে আমাদের যেখানে ভবনটা নির্মাণ হচ্ছে সেখানে না হয়ে যেখানে যে প্রাথমিক বিদ্যালয়টা আছে ওখানে ভেঙে অথবা তার পিছনে যদি করা হয়, তাহলে আমরা আমাদের মাঠটা আর কি বাঁচাতে পারি। এবং খেলাধুলোর প্রাণ মাঠ এবং স্কুলের প্রাণ হচ্ছে মাঠ, তাই আমরা চাইছি যে আমাদের মাঠটা বাঁচুক। তাই আমাদের মানববন্ধন আন্দোলনটি হচ্ছে মাঠ বাঁচাও দাবি নিয়ে। ধন্যবাদ আপনাকে। আপনি কি বলেন যে আপনাদের কি সমস্যা হচ্ছে? মাঠে আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভবন নির্মাণের কারণে আমাদের মাঠটা মানে খুব ছোট হয়ে এসেছে, যার কারণে আমাদের সামনে স্পোর্টসটা পিছাই গেছে। আসলে স্পোর্টস হবেও না, আর আমাদের দৈনন্দিন যে প্রাত্যহিক সমাবেশ সেটাও আমরা করতে পারছি না মাঠের সমস্যার কারণে। তাই আমরা চাই যে আমাদের মাঠ দাবি মানববন্ধনটা মানতে হবে। ধন্যবাদ আপনাকে। আপনি একটু বলবেন যে এই যে আপনারা তো স্থানীয়, আপনাদের কি ধরনের সমস্যা? আপনারা তো বিকালবেলা একটু খেলাধুলাও করতে পারেন, তো আপনাদের কি ধরনের সমস্যা হয়? আমাদের সমস্যা হচ্ছে, দেখেন, আমি কিন্তু এই প্রতিষ্ঠানের কিন্তু একজন ম্যানেজিং কমিটির সদস্য। সাধারণত এলাকাবাসীর পক্ষ থেকে আমি বলতে চাই, আমার ছেলে মেয়েও কিন্তু এই স্কুলে পড়াশোনা করে। সেই প্রেক্ষিতে আমি বলতে চাই যে দেখেন, আপনারা নিজেরা এখানে উপস্থিত আছেন এবং দেখছেন যে পাশাপাশি দুইটা প্রতিষ্ঠান, এই দুইটা প্রতিষ্ঠান একটা ভবন নির্মাণ হচ্ছে। প্রাথমিক বিদ্যালয়ের যে ভবনটা নির্মাণ হচ্ছে, সেই ভবনটা নির্মাণ হওয়ার কারণে আমাদের যে খেলার মাঠটা আছে এই মাঠটা নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। পাশাপাশি আমাদের যে শিক্ষার্থীদের কাছে আপনি তথ্য নিলেন, তারা সামনে যে স্পোর্টস আছে সেই স্পোর্টস তারা করতে পারছে না এই বাধার কারণেই আর কি। তো আমি যেহেতু বলতে চাই, বর্তমান সরকার কিন্তু শিক্ষা বান্ধব, ক্রীড়া বান্ধব সরকার। আমি সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হস্তক্ষেপ এখানে কামনা করছি, যাতে এই বিল্ডিংটা আপনার পুরাতন যে বিল্ডিংটা আছে ওই বিল্ডিংটা ভেঙে ওই জায়গায় যদি করা হয় অথবা পিছনে যদি করা হয়, তাহলে আমাদের মাঠটা অক্ষুণ্ণ থাকবে। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে এই এলাকার খেলার মাঠ কিন্তু এই একটি মাত্র, তার কারণে কিন্তু বিভিন্ন সমস্যা হচ্ছে। তো আমি একজন শিক্ষকের সাথে কথা বলতে চাই, আপনার কাছে একটু জানতে চাই যে এই খেলার মাঠে কি ধরনের সমস্যা হচ্ছে আপনাদের? আমাদের খেলার মাঠটাই এমনিতেই ছোট। আমাদের যখন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয় তখনই খেলার মাঠ যে লোক সমাগম হয় তাতেই সংকুলান হয়ে যায়। তারপরে যে নতুন স্থাপনা হচ্ছে এতে আমাদের খেলার মাঠ একেবারেই নষ্ট হয়ে যাচ্ছে। তো আমি যতটুকু বুঝি যে এই স্থাপনা যেটা হচ্ছে এটা আমি তার বিপক্ষে না। আমি পুরাতন বিল্ডিংটা যদি ভেঙে কিংবা তার পিছনে কোনো সাইডে যদি নতুন স্থাপনা করা হয় তাহলে আমাদের খেলার মাঠটা বেঁচে যায়। আর আমাদের সরকারের কাছে দাবি থাকবে যে এই বিষয়টা যেন দৃষ্টি দেন। ধন্যবাদ আপনাকে যদি আমি একটু দেখাই যে এই এলাকায় কিন্তু খেলার মাঠের রক্ষার্থে কিন্তু একটা মানববন্ধনের আয়োজন করা হয়েছে। যে মানববন্ধনে এই এলাকার মানুষ কিন্তু দাঁড়িয়েছে, শুধু না এই এলাকার শিক্ষার্থী সব মিলিয়ে সবাই কিন্তু এই মানববন্ধনে হাজির হয়েছে। তো এই এলাকার মানুষের কিন্তু একটি দাবি, সেই খেলার মাঠটি তারা আবার উদ্ধার করে আবার খেলাধুলা ফিরতে চায়। তো এই ছিল আমার কাছে সর্বশেষ রিপন। আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সহকর্মী রিপন হোসেন যুক্ত ছিলেন যশোর থেকে। যেমনটা শুনছিলেন, যশোর সদর উপজেলার সুলতানপুরে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ একটি খেলার মাঠ, কিন্তু সেখানে একটি নতুন ভবন নির্মাণ করায় আসলে সেখানে ব্যাঘাত হচ্ছে এবং খেলার জায়গা থেকে বঞ্চিত হচ্ছেন দুটি
শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশো শিক্ষার্থী সে খবর জানাতে যশোর থেকে যুক্ত ছিলেন রিপন হোসেন। আর এই ছিল বাংলাদেশ লাইভের আজকের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।